কত আনন্দ, কত মধুর স্মৃতি জড়ানো সেই ছোট্টবেলার। সব কিছু ছেড়ে দূরে থাকতে হয় একটা মেয়েকে, এটাই জীবনের বাস্তবতা। বাবার বাড়িতে গেলেই আনন্দ লাগে। বিয়ের পরে সব কিছুর চাইতে মনে হয় যে বাবার বাড়িতে গেলেই খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সেরকমই হঠাৎ করেই শুক্রবারের দিন ছোট বোন এসেছিল, তো চিন্তা করলাম যে বাবার বাড়িতে যাই। অনেক দিন বোনটার সাথে দেখা হয় না। আসলে ভাই বোন না থাকলে বোঝা যায় না ভালোবাসা জিনিসটা কি। আমরা 3টা বোন, কখনোই এভাবে থাকিনি। আগে আমার 2টা বোন আমার জন্য অপেক্ষা করতো যে আপু কবে আসবে, আর এখন অপেক্ষা করি যে কবে আমার ছোট বোনটা বাড়িতে আসবে, তারপরই আমি যাব। সব কিছুই আসলে বদলে যায় একটা বিয়ের মাধ্যমে। তো যেই চিন্তা সেই একই কাজ। শুক্রবারের দিন রাতের ট্রেনে আমার মুমিন বাবার সাথে করে রওনা হয়ে গেলাম বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। মজার বিষয়, কেউই জানে না যে আমি বাড়িতে যাচ্ছিলাম। তো যে আপনাদের ভাই আমাদেরকে ট্রেনে উঠায় দিছে, 3টা স্টেশন পরেই আমরা নেমে যাব। ঠান্ডা বাতাস ছিল ট্রেনের ভিতরে, অনেক লোকজনও ছিল। রাত প্রায় 10টার মতন বেজে গিয়েছিল। আমরা দুজন একটা ভ্যান নিয়ে বাসায় পৌঁছে যাই। মুমিন যখন ডাকাডাকি করে তখন তো আমার আম্মু পুরাই অবাক। তো এই যে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম, ওই স্ক্রিপ্টগুলা নিতে পারি নাই। সকালে যে মুমিন বাবাকে ভাত খাওয়াচ্ছিলাম, আর সে তো খুবই বিরক্ত করে খাওয়ার সময়। তো ওকে নাস্তা টাস্তা করিয়ে দিয়ে আমার ছোট বোন এসেছে, সাথে ওর জামাই ছিল। তো ওদের জন্য এই যে নাস্তার ব্যবস্থা করেছিলাম, এগুলো একটু গোছগাছ করে দিচ্ছিলাম আমি নিজেই, যেহেতু আমার বোনটা অসুস্থ, এই জন্য আমি আমার ছোট বোনটা মিলে করছিলাম। তারপর আম্মুকে রান্নার কাজে একটু হেল্প করে দিয়ে বাইরে আসলাম। কতদিন পরে বাড়িতে আসছি। আমাদের বাড়ির পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। নদীর পাশে দেখেন আমার আম্মুর কত সুন্দর হাঁস মুরগি, গাছে আম আছে, এদিকে পেয়ারা গাছে পেয়ারাও ধরছে মাশাআল্লাহ। গরমের দিনে কিন্তু বোঝার উপায় নাই যে আমাদের বাড়িতে প্রচুর গরম পড়ে, কারণ প্রচুর বাতাস হয়, যেহেতু আমাদের বাসাটা একদম নদীর সাথে মেশানো। এই নদীর পাড়টাতে আসলে কিন্তু অনেক কিছু মনে পড়ে যায়, ছোটোবেলার কাটানোর সময়গুলো, শৈশব। আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু আমার শৈশবটা খুব ভালো কেটেছে। তো ঘুরে এসে দেখলাম যে আমার আম্মু একদম টেবিল ভর্তি করে ফেলছে খাবার দিয়ে। যখন তার মেয়েরা আসে তখন মনে হয় যে সবসময় তার কাছে অনেকটা আনন্দ লাগে। অসুস্থ থাকলেও যেন আমার আম্মু অনেক সুস্থ হয়ে যায়। সবাই দোয়া করবেন আমার মা বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আলহামদুলিল্লাহ। তো যে বিকালবেলা আবার আসছি, আমি একটু সুযোগ পেলেই চলে আসি নদীর পাড়টাতে। এখানে আসলে আমার ভালো লাগে। পরের দিন সকালবেলা আম্মু যে রান্না শুরু করছে, আর এগুলো কিন্তু আমাদের নদীর মাছ। সকালবেলা একদম টাটকা মাছ মেরেছিল জেলেরা, সেখান থেকে আমার আব্বু নিয়ে আসছে। এই ছোটো মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু এই ছোটো মাছ ভীষণ পছন্দ করে। একদম লাফাচ্ছিল মাছগুলা। তো এদিকে মাছগুলো আমি একটু কেটে নিয়েছিলাম, যেহেতু আম্মু রান্না করছিল। এদিকে আম্মুর রান্না করা হয়ে গেছে। শিং মাছ রান্না করেছিল, দেশি মুরগির পাতলা ঝোল, কাঁচকলা দিয়ে শিং মাছ, চিংড়ি মাছ ভোনা, ডিম ভোনা, পাতলা ডাউল, সাথে ছিল করলা দিয়ে আলু দিয়ে ছোট একটা মাছ রান্না, যেটার ভিডিও আমি করতে ভুলে গেছি। সেমাই রান্না করেছিলাম সকালবেলা, সাথে সাদা ভাত। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আব্বু বলল যে চলো একটু দোকানে যাই, গিয়ে আমাদের ঘরের জন্য টাইলস আনতে হবে, তুমি পছন্দ করে নিয়ে আসবে। চলে আসার কথা ছিল তাড়াতাড়ি, শুধু আব্বু আম্মু আটকে দিচ্ছিল, এই জন্যই আসতে পারিনি। আর আমার আম্মু এবার অনেক অসুস্থ হয়ে পড়ে, এ কারণেই আমি তাড়াতাড়ি ফিরে আসতে পারিনি। 1 সপ্তাহ থেকে
তারপরে আশা লাগছে, 2 দিনের কথা বলে গিয়েছিলাম, বাট আম্মুর অসুস্থতার জন্য আমি কিন্তু 1 সপ্তাহ থেকে তারপরে আসছি। তো চলে এসেছি এখানে টাইলস দেখতে, কোনটা পছন্দ হয় করতে করতে তারপরে পছন্দ করে ফেললাম। ফ্লোরের টাইলস, সাইডের টাইলসগুলা, সিঁড়ির টাইলস সব কিছু পছন্দ করে নিয়ে নিলাম। এই টাইলসটাই নিয়েছিলাম আমাদের ঘরের মেঝেতে দেওয়ার জন্য। তারপরে কিন্তু এই যে রওনা হয়ে গিয়েছি। এটা ভাটিয়াপাড়া, ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম এখান থেকে একটু ভিডিও নিই। আমার মুমিন বাবাও কিন্তু সাথে ছিল, সেও কিন্তু খুবই এক্সাইটেড ছিল। সে ভাবছিল যে হয়তো আমরা গাড়ির শোরুমে যাচ্ছি, কিন্তু পরে গিয়ে দেখলো যে না, এটা গাড়ির শোরুম না। সাথে আমার মেজো বোনও ছিল। বোনটার জন্য দোয়া করবেন, ও এখন একটু অসুস্থ, বেবি হবে। দেখেন মাশাআল্লাহ, রাস্তার চারিদিকে শুধু সবুজ আর সবুজ, অনেক পাটের ক্ষেত, জন্য শুধু চারিদিকে সবুজের সমারোহ। প্রায় বাড়ির কাছেই পৌঁছে গেছি। আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় বিকাল দুপুর পার হয়ে গিয়েছিল। এসে খাওয়া দাওয়া করে একটু বাতাসে বসেছিলাম, গাছের পাতাগুলো নড়ছিল। এদিকে ফিরে আসারও সময় হয়ে যাচ্ছিল। পরে আব্বু বলতেছিল আসো তোমাদের জন্য আম পাড়ি। তো যে আব্বু নিচে এসে আম পাড়তেছে, আর আমার মুমিন তো খুব মজা করে আমগুলো খুঁড়তেছিল। সে খুব ভালোবাসে আম খুঁড়তে। এর আগেও সে বুঝতো না আম কিভাবে খুঁড়তে হয় পড়লে, আর এবছর দেখতেছি যে আমার বাবাটা আম পড়ার শব্দ শুনলেই দৌড়ে চলে যাচ্ছে, আম ছিঁড়বে, পারবে। তবে একা একা কখনোই ছিঁড়ে নষ্ট করে না। যদি বলি বাবু ছিঁড়ো, তাহলেই সে ছিঁড়ে, তাছাড়া কখনো ছিঁড়ে ফেলে দেয় না। এদিকে আব্বু কিন্তু গাছ থেকে আমাদের আমরুপালি আম পেড়ে দিচ্ছিল, যেহেতু আমাদের আরও এরপর আস্তে আস্তে অনেক দিন হয়ে যাবে, তখন এই আমগুলো একদম পেকে শেষ হয়ে যাবে। তো এই জন্য আমাদের আগে থেকেই পেড়ে দিচ্ছিল। আর আমি আর আমার বাবা কিন্তু সুন্দর করে আমগুলোকে কুড়িয়ে নিচ্ছিলাম। আমাদের নদীটা কিন্তু কিছুদিন পরে দেখতে ভীষণ ভালো লাগবে, এখন অতটা ভালো লাগছে না যেহেতু পানি নাই। আর কিছুদিন পরেই পুরা নদীটা পানিতে ভরে যাবে, থই থই করবে। তো এই যে মা ছেলে আমগুলো কুড়িয়ে নিয়ে কিন্তু বাসায় চলে যাচ্ছিলাম। তারপরে বাসায় গিয়ে তাকে উঁচু করে ধরে ধরে দিয়েছি, আর সে গাছ থেকে আম পেড়ে খুব মজা পাইছে। এখন সে তার নানা ভাইকে ডাকতেছে, নানা ভাই আমি আম পাড়বো। ওরে আমার শক্তিমান, ধরো দেখায় একটু ডিসপ্লে করে দাও আন্টিকে। নানা বাড়িতে গেলে বাচ্চাটা একটু মা ধরে আল্লাহ তাকে যেন কিছু বলাই যায় না। আমাজনটা আমি রাখলি না বাবু, সব তো তুই নিয়ে গেলি। বাইরের প্রকৃতিটা, ওয়েদারটা যে এত সুন্দর ছিল মাশাআল্লাহ। তো এবার ঘুরতে গিয়েছিলাম একটু বোনকে দেখার উদ্দেশ্যে। যাওয়ার পরেই আমার আম্মু 2 বার করে অসুস্থ হয়ে যায়। আসার আগের দিন আমার একটা দাদিমা, সে মারা যায়। তো একটু দুঃখ বেদনাই কাটছিল। এই যে আমাদের স্বপ্নের বাড়িটা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার মা বাবার অনেক স্বপ্ন, আশার বাড়ি, আমাদের 3টা বোনের অনেক আশার একটা ঘর, ছোট্ট একটা ঘর। আলহামদুলিল্লাহ সেটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন যে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই কাজগুলা হচ্ছিল, এই জন্য আব্বুর মন চাচ্ছিল যে আমি একটু থেকে যাই, থেকে একটু দেখে যাই। শুধু বলছিল তুমি আর একটা দিন থেকে যাও, একটু দেখে যাও, আমি যেন একটু দেখে আসি। ঘরের কাজ তখনও কমপ্লিট হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমরা আসার আগেই টাইলসের কাজগুলোও হয়ে গিয়েছিল।
শুধু পুডিং লাগানোটা বাকি ছিল। তারপরও অনেক মানুষজন, কি করব, ভেতরে আমরা কোনো রকম অগোছালোভাবে একটু থাকা শুরু করে দিয়েছিলাম ফ্যান সেট করে নিয়ে। আর আমার মুমিন বাবা বলছিল আমি এই ঘর হবে তারপরে আমি থাকবো, তারপরে আমি বাড়িতে যাব। ওর বাবা যখন ফোন দিত তখনই বলতো এই কথাটা, যাদের নানুদের বাসাটা হোক বাবা, এখনো হয় নাই, আমি আসবো কিভাবে, হয়ে গেলেই আমি চলে আসবো। তো এই যে এখন ফিরে চলে যেতে হবে। মুমিন অনেকটা দূর পর্যন্ত পেছন দিকে তাকিয়েছিল তার নানুকে দেখা যায় কিনা। সব চেনা ঘর বাড়ি সব কিছু ফেলে চলে যেতে হবে, এটাই নিয়তির বাস্তবতা। সকালে ট্রেন ধরার জন্য চলে আসলাম। আমার আম্মু সকালে উঠে রান্না করে দিচ্ছে, বাট আসার পরে ট্রেনটা কি বলবো, ভালোভাবে আমরা ওদিন উঠতেই পারি নাই প্রচণ্ড ভিড়ের কারণে। তারপরে দুপুরের ট্রেনের জন্য যে অপেক্ষা করতেছিলাম কাশিয়ানিতে। আমাদের কাশিয়ানি কিন্তু জংশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য দেখেন কত সুন্দর ফুট ওভার রাস্তাগুলা করছে, ওয়েটিং রুম বানাইছে যাত্রীদের জন্য, অনেকগুলা লাইন তৈরি হয়েছে, দুই পাশে 2টা প্ল্যাটফর্ম হয়েছে। খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করছে, যেহেতু এখানে বড় একটা জংশন। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনও চলে আসছে, মানে ফিরে চলে যেতে হবে সব কিছুর মায়া কাটিয়ে, আপনজনদের ছেড়ে। ট্রেনে উঠে পড়েছি, যে আগে থেকে উঠে পড়েছিলাম যাতে কোনো ভিড় না হয়, উঠতে কোনো সমস্যা না হয় আর সিট পাই এই জন্য। তো উঠে এখন চলে যাচ্ছি ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে। আমরা ভাটিয়াপাড়া চলে গেছি। এখন ট্রেনের মাথাগুলো খুলে সামনে নিয়ে লাগাচ্ছিল। তারপরে ওই যে আমার আব্বু মুমিনকে বাতাস করছিল, আব্বু আমাদের সাথে গিয়েছিল, জানে এই সময় ভিড় হতে পারে। এদিন কিন্তু ভাটিয়াপাড়াতে শুক্রবারে হাট হয়। ঈদের যেহেতু আর 2 দিন বাকি ছিল, এই জন্য এখানে কিন্তু বড় একটা হাট বসেছিল। মেয়েদের জীবনটা বলেন তো কেন এমন হয়, ঈদের মাত্র 2টা দিন বাকি আছে, তখন মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে আসতে হবে। তাদের সঙ্গে ঈদ করা যাবে না, চলে আসতে হবে নিজের সংসার জীবনে, ফিরতে হবে নিজের সংসার জীবনের কর্মব্যস্ততায়। কেন এমন হয় তাদের? যেন কোনো ইচ্ছা থাকলেও কিছু করার উপায় কেন থাকে না বলেন তো? সবার জীবনেই কি এমনই হয়? তো দুঃখ পেয়ে আর কোনো লাভ নাই, যেহেতু ফিরতেই হবে, ফিরেই চলে যাচ্ছি। তো এই যে ট্রেন থেকে নেমে পড়েছি, ট্রেন এখন চলে যাবে তার গতিতে। আমরাও বাসায় চলে যাব এখান থেকে একটা ভ্যান নিয়ে। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার মা বাবা ভাই বোন স্বামী সন্তান আত্মীয় পরিজন সবাই যেন ভালো থাকে, সবার ঈদ সুখের হোক। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।